বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব অধ্যায় 4 থেকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নিয়ে। আমরা গত ক্লাসে কয়েকটা ধারা পড়েছিলাম। এই ধারাগুলোর সূচি টান দেই, এরপর থেকে বিস্তারিত পড়ব। 96 দণ্ডবিধির 96 ধারা, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নয়। তার মানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার সময় আপনি যা কিছুই করেন অপরাধ হবে না, এই কথাটাই বোঝাচ্ছে। 97 ধারা, দেহ ও শরীর সম্পর্কিত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। 98 পাগল বা নেশাগ্রস্ত ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। আজকে পড়ব 99 ধারা থেকে। 99 ধারাতে বলতেছে, যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 99 ধারার সূচিটা হচ্ছে এটা। কি বলতেছে? যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে কোন কোন কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না? এই ধরনের কাজ আমরা পাই 4টা। কয়টা পাই? 4টা। মানে 4 ধরনের কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 4 ধরনের কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, ঠিক আছে। কিন্তু কথা হলো, এখান থেকে প্রায় 5-6 ভাবে প্রশ্ন আসতে পারে। কতভাবে আসতে পারে? 5-6 ভাবে প্রশ্ন আসতে পারে। কিরকম? যেমন প্রথম যে লাইনটা ছিল সেটাই, যে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। আবার আসতে পারে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের পূর্ব শর্ত সমূহ কি কি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা সমূহ আলোচনা করুন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের বিস্তৃতি সমূহ ব্যাখ্যা করুন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ মানে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ রহিত করা হয়েছে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার রহিত করা হয়েছে মানে ব্যবহার করা যাবে না বা প্রয়োগ করা যাবে না, এটা বোঝাচ্ছে। তো দেখেন, এক একটা নাম দিয়ে প্রশ্ন আসতে পারে, উত্তর কিন্তু একই রকম। ওই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ভিতরে একই রকম, শুধু প্রশ্নটা যেভাবে আসছে সেই নামটা লাগাই দিতে হবে। ফর এক্সাম্পল, যদি আসে পূর্ব শর্ত সমূহ কি কি, তাহলে আপনি লিখবেন, শুরুতে লিখবেন 1860 সালে প্রণীত দণ্ডবিধি আইনের 99 ধারা মোতাবেক নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, বা নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সীমাবদ্ধতা, বা নিম্ন বর্ণিত অবস্থায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা রয়েছে, বা পূর্ব শর্ত, বা যে নামটা থাকে ওই নামটা দিয়ে দিবেন আর কি। এটা তো গুছাই লিখতে পারবেন, এটা তো আর ব্যাপার না। সেন্টেন্স বা বাক্য যেভাবে সাজায় লিখলে সুন্দর হয়, ওইভাবে সাজায় লিখে দিবেন, আর কিছুই না। আচ্ছা, এবার কোন কোন ক্ষেত্রে আমরা একটু জানি। একদম বাংলা ভাষায়, সহজ ভাষায়, মানে প্রাঞ্জল ভাষায় বলবো, জাস্ট মাথায় ঢুকাবেন, মুখস্থ করতে হবে না। বলতেছে, সরকারি কর্মচারীর কাজের ফলে, সরকারি কর্মচারী যে কাজ করে সেই কাজের ফলে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা তৈরি না হয়, তাহলে এই সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। কি করে কথাটা? সরকারি কর্মচারীর কাজের মাধ্যমে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা সৃষ্টি না হয়, তাহলে উক্ত সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। একটা টেকনিক আজকে শিখিয়ে দিব, পরীক্ষার মধ্যে লেখাটা সহজ হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর নাহলে ওই এক প্রশ্নের উত্তর লিখতে লিখতেই 2 প্রশ্নের টাইম যাবে। এই টেকনিকটা একটু পরে শিখাচ্ছি। আচ্ছা, এখনই শিখাই। এখানে প্রশ্ন চাইছে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে আপনি কিন্তু 4টা পয়েন্ট লিখবেন এখানে। প্রত্যেকটা পয়েন্টে যদি লেখেন যে এই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, মানে এই যে এতটুকু লিখলেন, 2 নম্বর পয়েন্টে গিয়েও সেম কথা লিখতে হবে, যে এই সময় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, এই কথাটা লিখতে হবে। 3 নম্বর পয়েন্টেও এই কথা লিখতে হবে, 4 নম্বর পয়েন্টেও এই কথাই লিখতে হবে। তাহলে একই কথা বারবার লেখার কি দরকার আছে ভাই? একই কথা বারবার লেখার তো কোনো দরকার নেই। আপনারা যেটা করবেন, উপরে যখন লিখবেন, ওই যে 1860 সালে প্রণীত দণ্ডবিধি আইনের 99 ধারা মোতাবেক নিম্ন বর্ণিত ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, তার মানে ওই যে প্রথমে বলে দিয়েছেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, এটাই হয়ে গেছে
এই কথাটা আর বারবার পয়েন্টের ভিতরে লিখতে হবে না, এই কথাটা বারবার আর পয়েন্টের ভিতরে লিখতে হবে না। এবার পয়েন্টে গিয়ে আপনি কি করবেন, পয়েন্টে গিয়ে আপনি যেটা করবেন 1 নম্বরে লিখবেন সরকারি কর্মচারীর কাজের ফলে সরকারি কর্মচারী কর্তব্য পালনের সময় যদি মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা তৈরি না হয়, শেষ, এতটুকুই। সম্ভাবনা তৈরি না হয় তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, এটা উপরেই লেখা আছে, এটা লিখতে হবে না। 2 নম্বর পয়েন্ট, সরকারি কর্মচারীর নির্দেশে কোনো কার্য সম্পাদনের সময় যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আতঙ্ক সৃষ্টি না করে, এই শেষ, আর লিখতে হবে না, এতটুকুই। 3 নম্বর হচ্ছে সরকারি কর্তৃপক্ষের কাছে আশ্রয় লাভের সুযোগ না থাকলে। 4 নম্বর হচ্ছে যতটুকু ক্ষতি সাধন করা প্রয়োজন তার অতিরিক্ত ক্ষতি সাধন করা যাবে না। এবং আত্মরক্ষা থেকে বাঁচার জন্য যতটুকু ক্ষতি সাধন করা প্রয়োজন তার অতিরিক্ত ক্ষতি সাধন করা যাবে না। দেখবেন নতুন সিস্টেমে পরীক্ষায় প্রশ্ন একটু ঘুরাই আসে, একটু পেজ দিয়ে আসে, যার কারণে আমরা পারি না। দেখেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, ফৌজদারি থেকে প্রশ্নটা দিয়ে বুঝাচ্ছি, তাহলে আমরা চোখ বন্ধ করে কিন্তু 54 ধারাটা আগে মুখস্থ, 54 ধারার আগে মুখস্থ, যে 54 ধারাতে 9টা সেক্টর আছে বা 9টা ধাপ আছে, 9টা পয়েন্ট আছে। ওই 9টা পয়েন্ট পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে আমলযোগ্য অপরাধীকে, অথবা আমলযোগ্য অপরাধের সাথে জড়িত, অথবা জড়িত বলে সন্দেহ হলে। হ্যাঁ, তারপরে ঘর ভাঙার সরঞ্জাম যার কাছে আছে, এই যে 9টা পয়েন্ট। এবার দেখবেন গত বছর একটা প্রশ্ন আসছে 54 ধারা ব্যতীত পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এবার দেখছেন 54 ধারাটা যদি আপনি লিখতে পারতেন তাহলে কিন্তু আপনি 9টা পয়েন্ট লিখতে পারেন। এবার এবার আপনার 9টা পয়েন্ট লেখা বাদ, বলছে 54 ধারা ব্যতীত। তাহলে আমরা জানি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়। প্রয়োগ করা যায় হলো ওই যে পাগল বা উন্মাদ ব্যক্তির বিরুদ্ধে 98 ধারা মোতাবেক। তারপরে হচ্ছে 100 ধারা মোতাবেক, যে 6টা সেকশন আছে ওই 6টা সেকশনে প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, প্রয়োগ তো করা যায়, মৃত্যু ঘটানো যায়। তারপরে 103-এও সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তো এরকম এই ধারাগুলো হচ্ছে আলাদা আলাদা, এই ধারাগুলো হচ্ছে আলাদা আলাদা। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, দেখেন একটা ঘুরাইয়া যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে লিখবেন, যদি ঘুরাইয়া প্রশ্ন আসে। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে আপনার যে 99 ধারা মোতাবেক কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় আলোচনা করুন। এবার সারা জীবন কিন্তু শিখছেন 99 ধারা মোতাবেক আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না, এটাই কিন্তু শিখছেন, সব গাইডে এটাই আছে। কিন্তু পরীক্ষায় যদি ঘুরাইয়া প্রশ্ন আসে যে 99 ধারা অনুসারে কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, এবার কি উত্তর দিবেন বলেন? কেউ একজন বলতে পারবেন, দেখি বলেন তো। 99 ধারা অনুসারে কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, এটার উত্তরটা কে বলতে পারবেন বলেন তো দেখি। এনিবডি? কেউ? আরে বাবা, 99 ধারা অনুসারে, যে এখনই তো ভুল করে ফেলাইলেন, হইল না তো। পরীক্ষার হলে ভুল করা যাবে না ভাই। রাইট, 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 রাইট। তাহলে এই যে রাইট, 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 এটা দেখছেন প্রশ্ন কিন্তু ঘুরাই আসছে। আমরা কিন্তু শিখেছি কি 99 ধারা মোতাবেক আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, এবার বলতেছে কখন যাবে। তার মানে প্রশ্ন ঘুরাই আসছে, উত্তরও ঘুরাই লিখতে হবে। 1 নম্বর উত্তর লিখতে হবে কি, পুলিশের আইনানুগ কাজের ফলে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা থাকে তাইলে উক্ত কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। পুলিশ দায়িত্ব পালন করবে, ঠিক আছে, এ বলে কি আরেকজনকে মাইরা ফেলাইবো, মৃত্যুর আশঙ্কা তৈরি করবে, গুরুতর আঘাত করে তার সারা জীবনের জন্য পঙ্গু বানায় রাখবো, এটা কি ঠিক? ঠিক না। মানে পুলিশ তার আইনানুগ কর্তব্য পালন করুক, ঠিক আছে, কিন্তু ওই কর্তব্য পালন করতে গিয়ে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা তৈরি হয় তখন ওই আইনানুগ কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। বুঝছেন? 1 2, এটা তো সরকারি কর্মচারী নিজে করছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঊর্ধ্বতন অফিসারের আদেশে যে কাজটা করে, সরকারি কর্মচারীর নির্দেশে কোনো কার্য সম্পাদনকালে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি হয় তখন প্রয়োগ করা যাবে। আশঙ্কা যদি সৃষ্টি না হয় তাহলে প্রয়োগ করা যাবে না, আর আশঙ্কা যদি সৃষ্টি হয় তখন প্রয়োগ করা যাবে। 3 নম্বর পয়েন্টে ছিল যে যদি আশ্রয় লাভ করা যায় তাহলে আর প্রয়োগ করা যাবে না।
যদি আশ্রয় লাভ করতে না পারে তাহলে প্রয়োগ করা যাবে। নিজেরা বানাই লিখবেন সেন্টেন্স গুলো। হ্যাঁ, 4 নম্বর পয়েন্ট হলো ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করার সময় যতটুকু ক্ষতি করা প্রয়োজন যদি এর চেয়ে অতিরিক্ত ক্ষতি করতে যায় তাহলে সেই প্রতিরক্ষার বিরুদ্ধেও আবার প্রতিরক্ষা ব্যবহার করা যাবে। বোঝা গেল? মানে একজন মানুষকে যতটুকু ক্ষতি করা প্রয়োজন তার অতিরিক্ত। একটা মানুষ দেখা গেল ধাক্কা দিছে, আপনি কথা নাই বার্তা নাই, আপনি পিস্তল বের করে গুলি করে দিলেন বা গুলি করার জন্য প্রস্তুত হলেন, তাকে মেরে ফেলবেন। তো তো কি বলতেছে যে প্রথমত হচ্ছে আপনি প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন কখন? একজন আপনার সাথে সে ইচ্ছাকৃতভাবে লাগতেছে, সে যতটুকু ক্ষতি করতেছে আপনার, আপনিও তার ততটুকু ক্ষতি করবেন। সে আপনাকে ধাক্কা দিছে, আপনিও ধাক্কা দিবেন। ধাক্কা দিবেন কিভাবে? যাতে আপনি পড়ে না যান বা আপনি যাতে এই নিজের ধাক্কাটা প্রতিহত করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, সে আপনাকে থাপ্পড় দিচ্ছে, আপনি থাপ্পড়টা যাতে আপনার গায়ে না লাগে সেজন্য আপনি ফিরাতে পারবেন। ফিরাতে গিয়ে যদি সে হাতে ব্যথাও পায় কোনো সমস্যা নাই। কিন্তু সে আপনাকে থাপ্পড় দিচ্ছে, সে আপনাকে ধাক্কা দিচ্ছে, আপনি এই জন্য তাকে পিস্তল বের করছেন, গুলি করে মেরে ফেলবেন। যখন আপনি এই প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করবেন, অতিরিক্ত ক্ষতি করার চেষ্টা করবেন, তখন যার ক্ষতি করবেন তার আবার আত্মরক্ষার অধিকার তৈরি হবে। তখন সে আবার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। 99 ধারা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক পারবেন না আপনারা? একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, 99 ধারা। হ্যাঁ, তাহলে 99 ধারা কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ একটা ধারা। আমার মনে হয় এবছর 99, 100, 103 এইগুলো প্যাচ ম্যাচ দিয়ে একটা প্রশ্ন আসতে পারে। সো ভালোভাবে শিখবেন এগুলা। হ্যাঁ, আচ্ছা নেক্সটে যাই। 99 পরে হচ্ছে 100 ধারা। 100 ধারার সূচিটা হচ্ছে যে ক্ষেত্রে বা সম্পত্তির দেহের ক্ষেত্রে যখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। একটা বাক্যকে আপনি বিভিন্ন ভাবে বলতে পারেন। যেখানে আমি আগে বলছি দেহের ক্ষেত্রে, এখানে আমি যদি বলি যে ক্ষেত্রে দেহ সম্পর্কিত অপরাধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, কোনো সমস্যা নেই। তার মানে মূল কথাটা ঠিক রেখে আপনি ভাষা চেঞ্জ করেন, মনের মতো করে বাক্য সাজায় লেখেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেমন আমি যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে, আমি আসলে সুনামগঞ্জের দিরাই থানাতে এক সাব ইন্সপেক্টরের সাথে মামলা টামলা লিখতাম, সিডিডিটি লিখতাম। তো কাজ করতাম ওনার সাথে। উনি কি করতেন, খুব মনোযোগ দিয়ে বানান ভুল আছে কিনা, বাক্যের ভিতরে যে শব্দগুলো ব্যবহার করতেছে ওই শব্দগুলো উপযুক্ত শব্দ কিনা, বা একটু নিম্নমানের শব্দ হয়ে গেল কিনা, বা শব্দ একটা আগে একটা পরে হয়ে গেল কিনা, এসব খুব অ্যানালাইসিস করে লিখতেন। হ্যাঁ, আর বলতেন যে আমার এই লেখাটা ম্যাজিস্ট্রেট পড়বে, তো একটু ভালো করে লিখতে হবে, এই লেখাটা ম্যাজিস্ট্রেট পড়বে। এগুলো করে করে দেখা গেল একটা সিডি, একদিনের তদন্তের সিডি লিখতে 3 ঘন্টা শেষ। হ্যাঁ, একটা মানে এরকমই যে কাজ করে প্রচুর টাইম নেই। তো উনি দেখা যায় সারাদিন এই ল্যাপটপের সামনে বসে থাকতে হয় এইগুলা কাজ কাম করে, এগুলো নিয়ে ব্যস্ত। ঠিক আছে, অন্যদিকে সময় পায় না। তো ওই থানা থেকে পোস্টিং হয়ে আবার অন্য থানায় গেলাম। ওখানে আবার আরেক সাব ইন্সপেক্টরের সাথে কাজ করতে গেলাম। বললাম, যাই হোক কাজ করতে গেলাম। তো উনি দেখি মানে বাঙ্গাল শব্দ ব্যবহার করে, সব শব্দ আগে পিছে খেয়াল করে না, কোন শব্দ ভালো শব্দ কোন শব্দ মন্দ শব্দ কোনো খেয়াল নাই। মানে একদম কোনো খেয়ালই নাই, জাস্ট খালি লিখেই যাচ্ছে। তা আমি একটা বাক্য ভুল ধরলাম, বললাম যে স্যার এই এই বাক্যটা এইভাবে না হয়ে যদি এইভাবে দেন তাহলে তো সুন্দর লাগবে। আমি তো আগে একজনের সাথে কাজ করছি, আমি তো বুঝি বিষয়টা। তো উনি আমার একটা প্রশ্ন বললো যে আচ্ছা শোনো, আমি যে তুমি যে এটা বলছো ঠিক আছে মানলাম এটা সুন্দর, আচ্ছা হ্যাঁ রাইটারের উপর ডিপেন্ড, ঠিক আছে, কিন্তু তাও তো নিজের একটু চেক টেক করে দিতে হয়, না তো আবার ইন্সপেকশনে ধরা খাবে। ঠিক আছে, ইন্সপেকশন ডিআইজি যখন দেখবে নথিগুলা, যদি বুঝে রাইটারের, তখন কিন্তু তিরস্কার দিয়ে দিবে। সো একটু যারা চালাক সাব ইন্সপেক্টর তারা কিন্তু অবশ্যই সচেতন থাকবে। যাই হোক, যে গল্পটা বলছিলাম, তো উনি আমাকে বলল কি, যে উনি আমাকে বলল যে দেখো, তুমি যে কথাটা বলছো এটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ বাক্যটা সুন্দর, কিন্তু আমি যেটা লিখছি এটা ম্যাজিস্ট্রেট বুঝবে কিনা। আমি বললাম বুঝবে স্যার, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তাইলে লেখো, আমার এত সময় নাই ভাই, যদি ম্যাজিস্ট্রেট বুঝে তাইলেই হইলো, এত সুন্দরের দরকার নাই। তো আমি দেখলাম উনি উড়াধরা, ওনার যে 3 ঘন্টার কাজ এটা উনি 20 মিনিটে করে, কপি পেস্ট করে। হ্যাঁ, কপি পেস্টে তো ওই অধিকাংশ বাক্য শব্দ একই,
ভিতরের দুই একটা কথা বদলায়, বাস হয়ে গেছে। তাহলে এবার আমি চিন্তা করলাম, আমার কিন্তু বিশাল একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে এত আহামরি সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট ওই যে একেবারে বাজে যাতে না হয়, আবার একেবারে হাই কোয়ালিটিরও দরকার নাই, মাঝামাঝি হইলেই হলো। তো আমি আপনাদের যেটা বোঝাচ্ছি, আপনারা পরীক্ষায় যখন সেন্টেন্স তৈরি করবেন তখন খুব মানে বিচলিত হবেন না। তখন হচ্ছে চিন্তায় পড়ে যাবেন না যে কি হচ্ছে না কি হচ্ছে না, বাক্যটা কি সুন্দর না কি সুন্দর, কিচ্ছু চিন্তা করবেন না। জাস্ট মনের ভাব, মূল কথাটা ঠিক আছে কিনা এটা চিন্তা করে লিখতে থাকবেন। এখন থেকে লিখতে থাকবেন। যেমন ফৌজদারি কার্যবিধি শেষ, তো ফৌজদারি কার্যবিধির আপনারা গাইড অবশ্যই কিনে নেবেন। আমার মনে হয় ক্যাডেট গাইডটাই ভালো হবে। যদি একসাথে থাকেন দুই তিনজন তাহলে এক একজন এক একটা কিনবেন। শরীফুল স্যারের গাইডটা কিনতে পারেন, ক্যাডেট গাইড কিনতে পারেন, এরকম এক একজন এক একটা কিনবেন। কিনলে সবচেয়ে ভালো হবে, প্রস্তুতিটা ভালো হবে। তো ফৌজদারির প্রশ্নগুলো এখন পড়েন, পরে পরে উত্তরগুলো না দেখে লেখেন। প্রশ্ন পড়ে শিখেন, উত্তরগুলো না দেখে লেখেন। এখন থেকে লেখাটা চর্চা করেন। তাহলে আপনার নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, নিজের ভাষায় যে কথাটা মাথায় ঢুকছে ওইভাবে লেখার চেষ্টা করবেন, তাইলেই হলো। আচ্ছা, এই এত কিছু বোঝানোর মানে হলো লিখতে গিয়ে যাতে আপনারা না আটকান, কোনো ঝামেলায় না পড়েন, এই জন্য কথাগুলো বলা। আচ্ছা, ৯৯ দ্বারা গেল, এবার ১০০ দ্বারাতে আসি। যে ক্ষেত্রে দেহ সম্পর্কিত অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। এখন কিন্তু আবার আরেকভাবে বলছে, আপনি যেভাবে মনে হচ্ছে বলেন, মূল কথাটা ঠিক থাকলে হলো। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন কোন ক্ষেত্রে দেহ সম্পর্কিত অপরাধের জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, যদি এই প্রশ্নটা আসে উত্তর হবে দুইটা দ্বারা, ১০০ দ্বারা, ১০৩ দ্বারা। দেশে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, ১০০ দ্বারা, ১০৩ দ্বারা, দুইটাই হবে। আর যদি আসে দেহ সম্পর্কিত তাহলে ১০০ দ্বারা, যদি আসে সম্পত্তি সংক্রান্ত ১০৩ ধারা। এই হলো পার্থক্যটা। তাহলে যদি এবার প্রশ্ন আসে, পায়ে ব্যথা ধরে গেছে। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে দেহের ক্ষেত্রে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, যদি প্রশ্ন আসে দেহের ক্ষেত্রে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, তো ভুল করছি, দুইটা মোবাইল দিয়ে ভিডিও করা উচিত ছিল। আচ্ছা, তো দেহের ক্ষেত্রে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, ৬টা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? ৬টা ক্ষেত্রে। স্টার্টিংটা কিভাবে করতে হবে? আচ্ছা, স্টার্টিংটা কিভাবে করতে হবে? স্টার্টিংটা করতে হবে হচ্ছে ১৮৯৯ সালে প্রণীত দণ্ডবিধি আইনের ৯৯ ধারার শর্ত সাপেক্ষে ১০০ ধারা মোতাবেক, মানে ৯৯ ধারার শর্ত থাকবে, কারণ ওই শর্ত অনুযায়ী কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগই করতে পারবে না। তাহলে যেহেতু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষমতা নাই, তাহলে তো সে মৃত্যু কেমনে ঘটাবে ভাই? মৃত্যু ঘটাতে পারবে না। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে কি হলো, ১০০ ধারার মধ্যে ৬টা পয়েন্ট আছে। ওই ৬টা পয়েন্ট যখন ৬টা পয়েন্টের অবস্থা তৈরি হবে বা পরিস্থিতি তৈরি হবে, তখন অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে, দণ্ডবিধি আইনের ৯৯ ধারার শর্ত সাপেক্ষে ১০০ ধারা মোতাবেক নিম্ন বর্ণিত ক্ষেত্রে আত্মরক্ষার দেহ সম্পর্কিত বা দেহ সংক্রান্তে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। ১ নম্বরে কি হলো, যে এমন আঘাত বা আক্রমণ যে ক্ষেত্রে মৃত্যুই হবে যার একমাত্র পরিণতি। এমন আঘাত বা আক্রমণ যার একমাত্র পরিণতি হবে গুরুতর জখম। তাহলে এমন আঘাত বা এমন আক্রমণ যদি কোনো ব্যক্তির উপর করা হয় যে আঘাত আক্রমণের ফলে তার মৃত্যু হতে পারে, ওই কাজের বিরুদ্ধে সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। শুধু প্রয়োগই না, যে করতেছে তার মৃত্যু ঘটাতে পারবে। ১, ২ হচ্ছে এমন আঘাত বা আক্রমণ যার একমাত্র পরিণতি হবে গুরুতর জখম। তার মানে এমন ভাবে আঘাত করতেছে, এমন ভাবে আক্রমণ করতেছে যেটার পরিণতি হবে কি, গুরুতর জখম। ২ নম্বর পয়েন্ট গেল। ৩ নম্বর পয়েন্ট হলো ধর্ষণের অভিপ্রায়ে আঘাত বা আক্রমণ। ৪ নম্বর পয়েন্ট হলো অপ্রকৃত কামলালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ। এগুলো তো বুঝতেছিনি, হ্যাঁ, এগুলো তো আর ভেঙে বোঝানোর কিছু নাই। যদি ভেঙে বোঝানোর কথা বলেন তাহলে অবশ্যই ভেঙে বোঝাবো। মানে যদি ভেঙে বুঝতে চান প্রশ্ন করবেন, তাহলে আরো ভেঙে ডিটেইলসে বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, ৫ নম্বরে কি বলতেছে, যে মনুষ্য হরণ বা অপহরণের অভিপ্রায়ে আঘাত বা আক্রমণ।
ওখানে আঘাত হয় না, আক্রমণ হয়। এমন পরিস্থিতিতে অবৈধভাবে আটক যাতে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে না। একদম সহজ সরল ভাষায় আমি লিখেছি আপনাদের জন্য। হ্যাঁ, এই ভাষাগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন, কারণ এটা মুখস্থ করা কঠিন কিছু না। বাংলা ভাষা সহজ ভাষায় লিখেছি, এটা মুখস্থ করে নিতে পারেন। তাহলে 6টা ক্ষেত্রে কি কি আবার বলি। 1 নম্বরে হচ্ছে কি কি করতে হবে বলেন তো? মৃত্যু, এমন আঘাত বা আক্রমণ যেক্ষেত্রে মৃত্যুই যার একমাত্র পরিণতি। এমন আঘাত বা আক্রমণ যার একমাত্র পরিণতি হবে গুরুতর জখম। ধর্ষণের অভিপ্রায়ে আঘাত বা আক্রমণ। অপ্রকৃত কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ। 5 নম্বরে হচ্ছে কি মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায়ে আক্রমণ। 6 নম্বর এমন পরিস্থিতিতে কাউকে আটক করে রাখা বা অবৈধভাবে অবরোধ করে রাখা যেক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে না। এই শেষ, এই হলো শেষ। তো এখানে একটা পিআরবি দিতে পারেন, পুলিশ প্রবিধান 153 বিধি। কারণ 153 বিধির কত, খ না, খ নাকি গ ভুলে গেছি, যাক, যদি এরকম খ গ ভুলে যান, অনলি বিধিটা সংখ্যাটা দিবেন 153 বিধি। কারণ 153 বিধিতে বলছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে তো মানুষ মারাই যায়, তার মানে মৃত্যু ঘটানো যাবে। তো এখানে 153 ধারাটা দেওয়া যাবে যে 6টা পয়েন্ট বললাম, ওই 6টা পয়েন্টের নিচে দিবেন পুলিশ প্রবিধান 153 বিধি। পুলিশ প্রবিধান কত, 153 বিধি, এটা দিতে পারেন। আচ্ছা, 100 গেল। এবার 101-এ যাই। 101-এর খ না, আত্মরক্ষার ক্ষেত্রে। আর গ হচ্ছে কি বেআইনি সমাবেশ, আর ঘ হচ্ছে গ্রেপ্তার। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা যাই সামনে। 101 ধারা। 101 ধারাতে কি বলতেছে যে কখন দেহের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি সাধন করা যাবে। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি করা যাবে, এবার কোন কোন ক্ষেত্রে আপনি বলেন তো? আপনার কি জানা আছে কোন কোন ক্ষেত্রে? আপনার যেমন জানা নাই, আমার জানা আছে কয়েকটা, বাট এত নাম বলা সম্ভব না। পৃথিবীতে হাজার হাজার ধরনের অপরাধ আছে, এত নাম বলা সম্ভব না। তাহলে কি বলা যাবে? বলা যাবে 100 ধারাতে যে 6টা পয়েন্ট উল্লেখ আছে, ওই 6টা পয়েন্ট ব্যতীত যদি অন্য কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে কি করতে হবে? মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করা যাবে। গুরুতর আঘাত করা যাবে, সাধারণ আঘাত করা যাবে, বা ওই অপরাধটা প্রতিহত করার জন্য যা করা দরকার, অবৈধভাবে অবরোধ, আটক করে রাখা যাবে, যা করা দরকার তাই করা যাবে, কিন্তু মৃত্যু ঘটানো যাবে না। কারণ 100 ধারাতে বলা হয়েছে এই 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। তাহলে দেহের ক্ষেত্রে কোন কোন অবস্থায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে না? উত্তর হবে কি পেনাল কোড আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে 100 ধারা অনুসারে যে সকল পরিস্থিতির কথা উল্লেখ রয়েছে সেই সকল পরিস্থিতি ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যাবে। মানে ভাষা আপনি আপনার মতো লিখে দিবেন। এই হলো 101 ধারা। এখানে বাড়তি কোনো কথা নাই, কোনো পয়েন্ট নাই, একটা বাক্য 3-4টা লাইনে লিখে দিবেন, শেষ। তাহলে কি বলতেছে যে 100 ধারায় বর্ণিত যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে সেই সকল বিষয় ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যাবে। 101 ধারা। 103 ধারাতে বলতেছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার আরম্ভ ও স্থিতিকাল। মানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটা কখন আরম্ভ হবে, কখন শেষ হবে। এ হলো 102 ধারা। 102 ধারাতে বলছে দেহের ক্ষেত্রে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ আরম্ভ হয়, কখন শেষ হয়, এই কথাটা বলতেছে। তাহলে আমরা এটার উত্তরে বলতে পারি কি যে দেহ বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ আরম্ভ হয় এবং যতক্ষণ পর্যন্ত এই আতঙ্ক অব্যাহত থাকে ততক্ষণ পর্যন্ত অধিকার বলবৎ থাকে। যখনই আতঙ্ক শেষ, অধিকারও শেষ। এটা কি কঠিন কিছু বলেন তো? একদম সহজ না। 102 দ্বারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনি প্রয়োগ করবেন, কিন্তু কখন থেকে আপনার প্রয়োগটা শুরু হবে, কখন সেটা শেষ হবে। বলতেছে দেহের ক্ষেত্রে দেহ বিপন্নকারী যুক্তিযুক্ত, দেহ বিপন্নকারী মানে দেহের উপর কোনো বিপদ, দেহের উপর কোনো ক্ষতি, দেহের উপর জখম, এই ধরনের কিছুকে বোঝাচ্ছে এক কথায় বিপন্নকারী। তো দেহের ক্ষেত্রে দেহ বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে
আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ আরম্ভ হয়। আর যতক্ষণ এই আতঙ্ক অব্যাহত থাকে ততক্ষণ পর্যন্ত অধিকারও অব্যাহত থাকে। আতঙ্ক শেষ হওয়ার সাথে সাথে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের অধিকারও শেষ হয়ে যায়। এই হলো 102 ধারা। 102 ধারা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? 102 ধারা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেন তো। ঘুম ধরে যাচ্ছে, পড়াটা শেষ করে ঘুমাইতে হবে। তাহলে 102 গেল, এবার 103 ধারাতে যাই। হ্যাঁ, 100 ধারা যেমন পড়ছি দেহের ক্ষেত্রে, 103 ধারা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। মানে সম্পত্তির ক্ষেত্রে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। সম্পত্তির ক্ষেত্রে কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। উত্তরে আসেন। ওই যে আগের মতো দণ্ডবিধি আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে 103 ধারা মোতাবেক নিম্ন বর্ণিত ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এবার কি কি? 1 নম্বর হলো দস্যুতা। যদি কোথাও কোনো দস্যুতা অনুষ্ঠান হয়, সেই দস্যুতা অনুষ্ঠানের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কি করা যাবে? মৃত্যুও ঘটানো যাবে। বোঝা গেল দস্যুতার ক্ষেত্রে। 2 নম্বর রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। কেউ যদি রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ করে, তাহলে সেই গৃহে প্রবেশকারীর বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আপনি কি প্রত্যেকটা পয়েন্টে ওই একই কথা লিখবেন যে এই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে? না। তাহলে কিন্তু আপনার ওই 2-3 প্রশ্ন লেখার সময় এক প্রশ্ন নিয়ে নেবে, এত কথা লেখা যাবে না। মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে এটা শুধু টাইটেলে লিখবেন। এরপরে যখন পয়েন্ট লিখবেন, 1 নম্বর দস্যুতার ক্ষেত্রে শেষ, 2 নম্বর রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশের ক্ষেত্রে শেষ, 3 নম্বর হচ্ছে যে গৃহ বা সম্পত্তি সংরক্ষণের স্থান, ইমারত, তাঁবু বা জাহাজে যদি কেউ অগ্নিসংযোগ ঘটায় বা অগ্নিসংযোগ করে ক্ষতি সাধনের চেষ্টা করে বা ক্ষতি সাধন করে, তাহলে তার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। আর 4 নম্বরে বলতেছে এমন পরিস্থিতিতে চুরি বা অনধিকার গৃহপ্রবেশ যে ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা না হলে মৃত্যু বা গুরুতর জখমই হবে যার একমাত্র পরিণতি। তার মানে কোন ব্যক্তি কোন ব্যক্তি চুরি করতে আসছে এবং চুরিটা এমন ভাবে হচ্ছে, অথবা অনধিকার প্রবেশটা এমন ভাবে করতেছে, যদি এখানে অধিকার প্রয়োগ করা না হয় তাহলে সামনে যারা আছে তারা মারা যাবে। যেমন ধরেন কেউ পিস্তল নিয়ে আরেকজনের জমিতে প্রবেশ করতেছে, বলতেছে যে আমাকে বাধা দেয় কে আছে দেখি আজকে, আমাকে বাধা দেয় এই জমিতে প্রবেশ করতে দিবে না, এই বিল্ডিং এ এই বাজারে আমাকে ঢুকতে দেবে না, কে আছে দেখি, বলে সে পিস্তল হাতে নিয়ে ঢুকতেছে ওখানে। তাহলে তার মানে বোঝা গেল এবার সামনে যাকে পাবে সে তাকে মেরে ফেলবে। তো এই পরিস্থিতিতে কি করা যাবে? তাকে থামানো যাবে, এমনকি তার মৃত্যুও ঘটানো যাবে, কারণ নিজে তো বাঁচতে হবে। তো এমন পরিস্থিতিতে চুরি অথবা অবৈধ বা অবৈধ না সরি অনধিকার প্রবেশ, এমন পরিস্থিতিতে চুরি বা অনধিকার প্রবেশ যে ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা না হলে মৃত্যু বা গুরুতর জখমই হবে একমাত্র পরিণতি। মৃত্যু বা গুরুতর জখমই হবে একমাত্র পরিণতি। এই হচ্ছে 4টা ক্ষেত্র। আবার বলে দিই কোন কোন ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 1 দস্যুতার ক্ষেত্রে, 2 রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশের ক্ষেত্রে, 3 নম্বরে হচ্ছে বাসগৃহ মানে যেখানে মানুষ থাকে বাসগৃহ, তারপরে সম্পত্তি সংরক্ষণের স্থান, ইমারত, তাঁবু, জাহাজ ইত্যাদিতে অগ্নিসংযোগ ঘটালে। 4 নম্বর হচ্ছে এমন পরিস্থিতিতে চুরি বা অনধিকার প্রবেশ যে ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা না হলে মৃত্যু বা গুরুতর জখমই হবে একমাত্র পরিণতি, এটা হবে। তো এটা ছাড়া এখানে তো মৃত্যু ঘটানো যায়, তাহলে এখানে পেয়ের বিগত আসবে 153 বিধি আসবে, পেয়ের বিগত আসবে 153 বিধি আসবে। ওই যে আমরা একটু আগে পড়লাম 101 এর বিপরীত হচ্ছে 104। 104 বলতেছে 101 কি ছিল? দেহের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি সাধন করা যায়। 104 সেম কথা বলতেছে সম্পত্তির ক্ষেত্রে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি করা যায়। উত্তর হলো সম্পত্তির ক্ষেত্রে, নিম্ন বর্ণিত ক্ষেত্রে বা সম্পত্তির ক্ষেত্রে এই আইনের 103 ধারায় বর্ণিত পরিস্থিতি ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যাবে। তার মানে 103 ধারাতে যে কয়েকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো ধরনের অপরাধ, অন্য কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে
কি মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যাবে, কিন্তু মৃত্যু ঘটানো যাবে না। এই হলো 104 ধারা। আচ্ছা, 105 ধারা হচ্ছে 102 ধারার বিপরীত। 102 ধারাতে কি বলছিল বিপরীতটা, মানে দেহ আর সম্পত্তি আর কি, নামটা চেঞ্জ। তো 105 ধারাতে কি বলতেছে? 105 ধারাতে হচ্ছে 102 ধারাতে কি বলছিল, যে দেহের অধিকার অধিকার প্রয়োগের আরম্ভ স্থিতিকাল ছিল। তাহলে 105 ধারা হলো সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ ও স্থিতিকাল। কখন অধিকারটা আরম্ভ হবে, কখন শেষ হবে? আগের মতোই বলেন যে সম্পত্তির ক্ষতি সাধন অথবা সম্পত্তির বিপন্নকারী যুক্তিযুক্ত আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে সম্পত্তি সংক্রান্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ আরম্ভ হয়। যতক্ষণ আতঙ্ক অব্যাহত থাকে ততক্ষণ অধিকার অব্যাহত থাকে। যখন আতঙ্ক শেষ, তখন অধিকার প্রয়োগের সীমাও শেষ হয়ে যাবে। 105 ধারা। আর 106 ধারা হলো নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 106 ধারা, নিরপরাধ ব্যক্তির ক্ষতির সম্ভাবনা থাকলেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 106 ধারা। যেমন ধরেন কতগুলো জনতা আপনাকে মারতে আসতেছে, যে আপনাকে গণধোলাই দিয়ে, গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। তো এমন অবস্থায় দেখা গেল আপনার হাতে পিস্তল আছে, আপনি তো এখন মারা যাবেন। তো যখনই কোনো কাজের দ্বারা আপনার মৃত্যু হতে যাচ্ছে, হ্যাঁ, তখন এটা কিন্তু 100 ধারা মোতাবেক এমন আঘাত বা আক্রমণ, কয়েকটা মানুষ আপনার দিকে আসতেছে মেরে ফেলার জন্য, সেটা তো আপনাকে আক্রমণ করতেছে, তার মানে 100 ধারার পয়েন্টে পড়তেছে বিষয়টা। আপনার দেহের উপর যে আঘাতটা আসতেছে, এখন আপনি মারা যাবেন। তো এই পরিস্থিতিতে কিন্তু আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। এখন আপনি যে মৃত্যু ঘটাবেন, যে আপনার ক্ষতি করবে, যে আপনাকে আক্রমণ করবে, যে আপনাকে মারার জন্য আসতেছে, আপনি কি কেবল তারই ক্ষতি করতে পারবেন, কি অন্য কারো ক্ষতি করতে পারবেন না? 106 ধারায় বলতেছে আপনি বাঁচার জন্য অন্য কারো ক্ষতিও করতে পারবেন। সেটা যদি হয় একটা নিরপরাধ শিশু, তাই মনে করেন যে কয়েকজন মানুষ আপনাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, এই সময় আপনি কি করবেন বলেন তো? যদি আপনি একটা গুলি ছোড়েন, তাহলে দেখা যাচ্ছে তারা পালিয়ে যাবে, আর আপনার দিকে আসবে না। অথবা এখান থেকে যে কোনো একজনকে গুলি করে মেরে ফেললে বাকিরা পালাবে। তো এই চিন্তা থেকে আপনি নিজে বাঁচার জন্য কি করলেন, তাদের দিকে তাক করে একটা গুলি করলেন। গুলিটা একটা নিরপরাধ শিশু স্কুল ছাত্রের উপর পড়লো, বাচ্চাটা মারা গেল। আইন বলতেছে আপনার কোনো অপরাধ হবে না, কারণ আপনি এখানে প্রাইভেট ডিফেন্স নিয়েছেন, আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছেন। এই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতিও হয়, মারাও যায়, তাও আপনার কোনো অপরাধ হবে না। এই হলো 106 ধারা। এই হলো 106 ধারা। আচ্ছা, আবার সূচিটা টান দিই। বলা হচ্ছে যে 96 ধারা, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার সময় কোনো কিছুই অপরাধ না। 97, দেহ ও সম্পত্তি সংক্রান্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 98, পাগল ও নেশাগ্রস্ত ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 99, নিম্ন বর্ণিত অবস্থায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 100, সম্পত্তি সংক্রান্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে নিম্ন বর্ণিত ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 101, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যাবে। 102, দেহের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগের আরম্ভ ও স্থিতিকাল। 103, সম্পত্তি সংক্রান্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 104, সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন করা যাবে। 105, সম্পত্তি সংক্রান্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ ও স্থিতিকাল। 106, নিরপরাধ ব্যক্তির ক্ষতির সম্ভাবনা থাকলেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এই 106 পর্যন্ত আজকে আমাদের পড়া। আলহামদুলিল্লাহ আমরা অধ্যায় 4 শেষ করতে পেরেছি। আগামীকাল থেকে আমরা অধ্যায় 5 ধরবো, এবং আগামী সোমবারে আপনাদের একটা পরীক্ষা হবে। পরীক্ষাটা আমি চেষ্টা করব 120 শর্টাইপেন খ, মানে দণ্ডবিধির 1 থেকে 120 শর্টাইপেন খ এর ভিতরে প্রশ্ন থাকবে।